Hello students, welcome to Competitive Adda. আমি তমাল স্যার। আজকে আমি তোমাদের জন্য একটা কেস স্টাডি এনেছি। বেসিক্যালি সেই কেস স্টাডিটা আমরা যেটা এনেছি সেটার মধ্যে আমরা দেখব কিভাবে ইন্ডিয়া ট্রান্সফর্ম হচ্ছে মেক ইন ইন্ডিয়া টু মেক ফর ওয়ার্ল্ড। তো আমরা যেটা এখানে দেখব সেটা হলো পিএলআই স্কিম আর মেক ইন ইন্ডিয়া স্কিম নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে পিএলআই স্কিম আমাদের দেশকে ম্যানুফ্যাকচারিং হাব করে তুলে উঠতে পারে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কেস স্টাডি। ইউপিএসসি জিএস3 পেপারে এটা জিজ্ঞেস করতে পারে এবং তোমার কোন প্রিলিমিনারি এক্সামে তোমার এই দুটো স্কিমের উপরে প্রশ্ন হতেই পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা আশা করি খুব মন দিয়ে শুনবে। তো আমরা যেটা জানি এই কিছুদিন পর 1 ফেব্রুয়ারি 2024 যেখানে আমাদের বাজেট আসতে চলেছে, আর এই বাজেটটা কিন্তু ইন্টারিম বাজেট হবে। এই বাজেটটা কিন্তু ইন্টারিম বাজেট হবে। ইন্টারিম বাজেট বলতে কি বোঝো? যেহেতু আমরা জানি এবার সামনে ইলেকশন আছে, মে মাসে ইলেকশন আছে আমাদের, তো এই যে বাজেটটা হবে সেই সরকার সেটা পার্মানেন্ট দেবে না। বাজেটটা করবে, বাজেটের পর যে ইলেকশন হবে যে কোনো সরকার আসুক সে এসে পার্মানেন্ট বাজেট তৈরি করবে। কিন্তু প্রশ্ন হলো কি এই বাজেট 2024 কি কোথাও না কোথাও পিএলআই স্কিমকে টার্গেট করছে? এই বাজেটের কি মেন এম আমাদের ইন্ডিয়াকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে উঠতে পারবে? ইন্ডিয়া কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিনোন হতে পারবে অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং হাব? তো এটা একটু দেখি। তো এটা যদি জানতে গেলে আমাদের জানতে হবে একটু ইকোনমিক আইডিয়া, কিভাবে ইকোনমিক্স কি বলে আর কিভাবে ইকোনমিকে ক্লাসিফাই করা হয়েছে। তো আমাদের একজন বড় ইকোনমিস্ট ছিলেন, তার নাম রস্টার ছিল। তো উনি আমাদের বেসিক্যালি ইকোনমিক মডেল দিয়ে গেছিলেন। উনি ইকোনমিক মডেলের কথা বলে গেছিলেন, ঠিক আছে? তো উনি যেটা বলে গেছিলেন সেটা হলো ইকোনমিক মডেল সবসময় লিনিয়ার ভাবে গ্রো করবে। ইকোনমিক মডেল সবসময় লিনিয়ার ভাবে গ্রো করে কিংবা করবে। তো ইকোনমিক মডেলের ক্লাসিফিকেশন নিয়ে যদি কথা বলি, বেসিক্যালি আমরা সবাই জানি এটা ইকোনমিক্সে আমরা কিন্তু পড়েছি। তিনটে ক্লাসিফিকেশন হয়, সেটা হলো প্রাইমারি, সেকেন্ডারি আর একটা হলো টারশিয়ারি। তো এই রস্টারই বলে গেছিলেন, ইকোনমিক মডেল দিয়ে গেছিলেন, আর ইকোনমিক মডেল দিয়ে উনি ইকোনমিক অ্যাক্টিভিটিকে তিন ভাগে ক্লাসিফাই করে গেছিলেন। একটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি, আর একটা হলো সেকেন্ডারি অ্যাক্টিভিটি, আর একটা হলো টারশিয়ারি অ্যাক্টিভিটি। তো এই প্রাইমারি অ্যাক্টিভিটি যদি কথা বলি, তোমরা সেটা আশা করি জানো। প্রাইমারি অ্যাক্টিভিটি মানে চাষবাস, এগ্রিকালচার, ফার্মিং, এগুলো সব প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে আসে। সেকেন্ডারি অ্যাক্টিভিটি আমরা যদি দেখি,
মধ্যে যত ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ইন্ডাস্ট্রি যদি দেখি, ইন্ডাস্ট্রিতে কাজ, সেগুলো সব সেকেন্ডারি অ্যাক্টিভিটি। টারশারি অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো পড়ে সেটা হলো আমার সার্ভিস ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি হয়ে গেল, আইটি ইন্ডাস্ট্রি যেমন বিপিও, ঠিক আছে, ফিনান্স ইন্ডাস্ট্রি হয়ে গেল, হোটেল এন্ড ট্যুরিজম বলতে পারো, এগুলো সব আমার সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে আসে। তো সেখানে বলা হয় ইকোনমি যেটা গ্রো করে, ইকোনমি সবসময় গ্রো করা আরম্ভ হয় প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে। আগে মানুষ চাষবাস ভালো করে চাষবাস ভালো করে করার পর যখন আস্তে আস্তে টেকনোলজি যখন ডেভেলপ হয়, তখন সেখান থেকে আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভিটি হয়, মানে ইন্ডাস্ট্রিজ, ম্যানুফ্যাকচারিং। আর ইন্ডাস্ট্রিতে গ্রো করার পর আমরা যেটা গ্রো করি সেটা হলো টারশারি অ্যাক্টিভিটি, সার্ভিস, ম্যানুফ্যাকচার করব, প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেব। তো এই লিনিয়ারলি কিন্তু ইকোনমি গ্রো করে জেনুইনলি, এটা রস্টার বলে গেছিলেন। যত ডেভেলপ নেশন, যত আজকের দিনে ডেভেলপ নেশন আছে, সব এইভাবেই গ্রো করেছে। আগে প্রাইমারি অ্যাক্টিভিটিতে গ্রো করেছে, তারপর সেকেন্ডারি অ্যাক্টিভিটি বেড়েছে, তারপরে টারশারি অ্যাক্টিভিটি। তো এইভাবে আমাদের ডেভেলপ নেশনগুলো গ্রো করেছে। খুব ভালো উদাহরণ হলো চায়না, জাপান, ইউএস, এই সব ডেভেলপ নেশন কিন্তু এইভাবেই গ্রো করেছে। সবার চেয়ে ভালো উদাহরণ বলবো জাপান আর ইউএস, পুরো একদম এই মডেল অনুযায়ী পুরো গ্রো করেছে, প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তারপরে টারশারি অ্যাক্টিভিটি। কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির যদি কথা বলি, ইন্ডিয়ার, ভারতের অর্থনীতির যদি কথা বলি, ভারতের অর্থনীতি একটু আলাদাভাবে এগিয়েছে। কিভাবে এগিয়েছে একটু দেখি। তো আমাদের ভারতের যে ইকোনমি, আমি যেটা বলছিলাম আগেও, একটু আলাদা, ডেভেলপ নেশন ইকোনমিক থেকে একটু আলাদাভাবে এগিয়েছে, গ্রো করেছে যেটা বলবো। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি আর টারশিয়ারি অ্যাক্টিভিটি, এই তিনটে কাজ দিয়ে কিন্তু কোন দেশের ইকোনমি বেসিক্যালি গ্রো করে। কিন্তু আমি যদি ইন্ডিয়ান ইকোনমি পার্সপেক্টিভ দেখি, সেটা কিন্তু একটু আলাদাভাবে গ্রো করেছে, যেটাকে আমরা বলি লিপিং ইকোনমি। লিপিং কথাটা কিন্তু দেখবে ব্যাঙের সাথে জড়িত, ফ্রগের সাথে, ব্যাঙের সাথে লিপিং কথাটা দেখবে। ব্যাঙ যেমন লিপ করে, মানে লাফায়, ঠিক ইন্ডিয়ার ইকোনমিও সেইভাবে লাফিয়ে উঠেছে। তো আমি যেটা বললাম, ইকোনমি লিনিয়ার ওয়েতে গ্রো করা উচিত, কিন্তু ইন্ডিয়ার ইকোনমিতে যে একটা প্রবলেম এসেছে সেটা হলো ইন্ডিয়া কিন্তু প্রাইমারি অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিল, পুরোপুরি চাষবাসের উপরে ডিপেন্ডেন্ট ছিল ইন্ডিয়ার ইকোনমি। সেখান থেকে পুরো একবারে লাভ মেরে টারশারি অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটি যেটা বলা হয়, সেকেন্ডারি অ্যাক্টিভিটি সেইভাবে গ্রো করতে পারেনি, সোজা প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে টারশারি অ্যাক্টিভিটি উপরে এসে গেছে, যার জন্য বলছি লিপিং। এখান থেকে কেন কি রস্টার বলেছিলেন, একটা দেশের ইকোনমি লিনিয়ার ওয়েতে গ্রো করা উচিত, কিন্তু ইন্ডিয়ার ইকোনমি সোজা চাষবাস থেকে একদম টারশারি অ্যাক্টিভিটির মধ্যে এসে গেছে, মানে সার্ভিস ইন্ডাস্ট্রি। এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আজকের দিনে যদি ভাবি, ইন্ডিয়ার 50% যদি বলি, 50% অর্থনীতি, ইন্ডিয়ার 50% অর্থনীতি কিন্তু আমার
সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে আসছে। সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে আমি আগেও বলেছি আইটি সেক্টর, বিপিও, ব্যাংকিং সেক্টর, ফিনান্স সেক্টর। এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আজকের দিনে 50% অফ ইকোনমি এই সার্ভিস ইন্ডাস্ট্রি থেকেই আমার আসছে। তো হায়দ্রাবাদের মতন সিটি, ব্যাঙ্গালোরের মতন সিটি, নয়ডার মতন সিটি, দিল্লির মতন সিটি, এগুলো কিন্তু যেটা গ্রো করেছে, আমরা কিন্তু টারশিয়ারি অ্যাক্টিভিটির দিকে এগিয়ে গেছি। এই ব্যাঙ্গালোরের কথা বলি আইটি হাব। তো ইন্ডিয়াতে টারশিয়ারি অ্যাক্টিভিটি যেভাবে গ্রো করেছে, একদম প্রাইমারি অ্যাক্টিভিটির পর টারশিয়ারি অ্যাক্টিভিটি গ্রো করে গেছে, কিন্তু এই সেকেন্ডারি অ্যাক্টিভিটি সেইভাবে গ্রো করতে পারেনি। তো এইবারকার ইন্টারিম বাজেটে সরকার কি এই পিএলআই স্কিম কিংবা মেক ইন ইন্ডিয়া বিভিন্ন রকম স্কিম যেটা এনেছে আর যেভাবে ইনিশিয়েট করতে চলেছে, তারা কি কোথাও না কোথাও সেকেন্ডারি অ্যাক্টিভিটি গ্রো করতে চলেছে? সেটাই আমরা এই কেস স্টাডিতে পুরো ভালোভাবে জানব। ইন্ডিয়া যেটা টার্গেট করছে কামিং ইয়ার্সে, মানে আমরা 2024 সালে আছি এখন, ইন্ডিয়া যেটা টার্গেট করছে 2030 অবধি নিজের $4 ট্রিলিয়ন ইকোনমিটাকে $10 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে যেতে। তো এই 4 থেকে $10 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে যেতে ইন্ডিয়া এইভাবে কারেন্ট সিচুয়েশনে যে জায়গায় আছে সেইভাবে কি পারবে? না। ইন্ডিয়া এই জন্যই এখন যেটা জোর দিচ্ছে, এই বাজেটেই তোমরা বুঝতে পারবে, বাজেট শুনলেই তোমরা বুঝতে পারবে 2024 বাজেটে, সেটা হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করা, টোটাল প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং সেক্টরকে গ্রো করা। এই পিএলআই স্কিমের কথা বলি, এটা প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিম বলা হয়। পিএলআই স্কিম জেনে নাও, প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিম, ঠিক আছে? এই প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিম কি প্রমোট করছে? এটা প্রমোট করবে বাইরের দেশ থেকে কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো আসুক, এসে ইন্ডিয়াতে গ্রো করুক। ইন্ডিয়াতে গ্রো করলে ইন্ডিয়ার ইকোনমিও সেইভাবে গ্রো করবে। তাহলে এই পিএলআই স্কিম যেটা করতে চাইছে সেটা হলো ইন্ডিয়াকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে চলেছে, ঠিক আছে? ইন্ডিয়া যেন ওয়ার্ল্ডে, ভারত যেন বিশ্বতে ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে একটা পাওয়ারফুল দেশ হয়ে উঠুক। যার জন্য এই পিএলআই স্কিম, সরকার এই পিএলআই স্কিমটা, বেসিক্যালি এই পিএলআই স্কিমটা যেটা প্রথম আনা হলো সেটা হলো 2022 সালে আগস্ট মাসে। পিএলআই স্কিম নিয়ে যদি একটু আমি আলোচনা করি, পিএলআই স্কিমটা কি? পিএলআই এর প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিম কি করছে? প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ কথাটা যেটা হলো, সেটা হলো ধরো এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট এলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানি এলো, তো সে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে, তার ধরো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে 10 ইউনিট বাড়লো, ঠিক আছে? নরমাল ম্যানুফ্যাকচারিং গ্রোথ তার বেড়ে গেল 10 ইউনিটে। তো 10 ইউনিট যে ম্যানুফ্যাকচারিং গ্রোথ বাড়লো, সে 10 ইউনিট ম্যানুফ্যাকচার বেশি করলো, সেই 10 ইউনিটের উপরে ইনসেনটিভ তারা দেবে। ইনসেনটিভ মানে তাদেরকে ছাড় দেবে। কোথায়? এক্সপোর্ট ট্যাক্স কম করে দিল, ঠিক আছে? কিছু ডিউটি ট্যাক্স থাকে, সেই ডিউটি ট্যাক্স গুলো কম করে দিল। এবং এই স্কিম যেটা প্রজেক্ট করছে সেটা হলো কোন কোম্পানি বাইরের দেশ থেকে যদি এখানে আসতে গেলে তাদেরকে সুবিধা প্রোভাইড করা, তাদেরকে ইজিলি ল্যান্ড প্রোভাইড করা, ঠিক আছে? তো
এই স্কিমের মাধ্যমে এই জিনিসগুলো সরকার দিচ্ছে, এই সুবিধাগুলো দিচ্ছে, যার জন্য যেটা কি হচ্ছে তোমরা জানো, কোভিড এর পর দেখো এক সময় কোথাও না কোথাও চায়না অনেক এগিয়ে ছিল ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে। কোভিড এর পর তুমি দেখবে চায়না থেকে প্রচুর ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলে এসে আমাদের ভারতে প্রচুর এখানে এসেছে। কেন? তারা এটা বুঝতে পেরেছে তারা চায়নাতে থেকে কিছু সুবিধা তেমন পাচ্ছে না, যেটা ইন্ডিয়াতে এখন এই সুবিধাগুলো দিচ্ছে, যেটাতে তাদের জন্য সুবিধা হচ্ছে নিজের বিজনেসকে ফ্লারিশ করা, নিজের ম্যানুফ্যাকচারিং বিজনেসকে এক্সপ্যান্ড করতে সুবিধা হচ্ছে। আর একটা জিনিস, চায়নার মতনই ইন্ডিয়া কিন্তু কম খরচে লেবার, কম খরচে স্কিলড ইঞ্জিনিয়ার আর স্কিলড ওয়ার্কম্যান ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে? তো এই পিএলআই স্কিমের সাথে সাথে সরকার আরেকটা জিনিস যেটা ইন্ডিয়াতে এনেছে সেটা হলো মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া একটা খুবই ভালো ইনিশিয়েটিভ। কেন বলছি? আগে এতদিনে যেটা হয়েছে সেটা হলো আমরা ট্রেড করেছি, কিন্তু আমাদের কাছে কোথাও না কোথাও ট্রেড ডেফিসিট হয়ে গেছে। ট্রেড ডেফিসিটটা কি? আমরা কিন্তু ইম্পোর্ট বেশি করেছি, আমরা ইম্পোর্ট কিন্তু এক্সপোর্ট থেকে বেশি করেছি। ইম্পোর্ট মানে আমরা বাইরের দেশ থেকে বেশি জিনিস নিয়েছি, কিন্তু আমরা বাইরের দেশে নিজে ম্যানুফ্যাকচারিং গুডস কিন্তু বেশি পাঠাইনি। ঠিক আছে? এটা আগে যেই সরকার এসেছে এই প্রবলেমটা কিন্তু এর আগেও সবাই একই জিনিস ফেস করেছে, সেটা হলো ট্রেড ডেফিসিট। আমরা ম্যানুফ্যাকচার নিজের দেশে, আজকে ইন্ডিয়া নিজেকে ম্যানুফ্যাকচারিং হাব করে পুরোভাবে তুলে উঠতে পারেনি, যার জন্য ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে। আমরা বাইরের দেশ থেকে বেশি জিনিস নিয়েছি, কিন্তু নিজের ম্যানুফ্যাকচারিং গুডস বাইরের দেশে বেশি পাঠাতে পারিনি। তো এই জায়গাগুলোই আমরা এখন ফোকাস করছি। আত্মনির্ভর ভারতে যদি কথা ভাবি, এই দুটো স্কিম যেটা বললাম, আমার পিএলআই স্কিম আর মেক ইন ইন্ডিয়া, এই দুটো স্কিম যদি সঠিকভাবে আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই আত্মনির্ভর হতে পারবো। তো যার জন্য এখন কি হচ্ছে, এই কিছু সেক্টর গুলো যদি দেখি, বেশিরভাগ এই ম্যানুফ্যাকচারিং হাবের যদি কথা বলছি, সেখানে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর হয়ে গেল, কেমিক্যাল সেক্টর হয়ে গেল, টেলিকম সেক্টর হয়ে গেল। এই সেক্টর গুলোতে আমরা যেটা চেষ্টা করছি পুরোপুরি নিজের ম্যানুফ্যাকচারিং করা, নিজের দেশে পুরোপুরি ম্যানুফ্যাকচার করে, এবং এই জিনিসগুলো নিজের দেশে শুধু না সেল করে আমরা যেন এক্সপোর্ট করতে পারি, বিভিন্ন রকম দেশে সেল করতে পারি। এই জিনিসটা যেদিন আমাদের পুরোপুরি আমাদের দেশে এসে যাবে, তখনই আমরা কিন্তু আত্মনির্ভর হতে পারবো। কেন কি, কিছুদিন আগে অবধি যদি তোমরা দেখো, আমরা কেমিক্যাল সেক্টর যদি বলি, আমরা কেমিক্যালের প্রয়োজনের জন্য আমরা পুরোপুরি কিন্তু কোথাও না কোথাও পুরোপুরি চায়নার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। চায়নার উপরে শুধু কেমিক্যাল সেক্টরের জন্যই নয়, ছোট ছোট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যদি বলি, যে চিপ গুলো সব কিন্তু চায়না মেড থাকতো, আর সেই জিনিসগুলো কিন্তু আমরা চায়না থেকেই আনাতাম। কিন্তু আস্তে আস্তে যখন আমরা যেটা কি করছি, আমাদের দেশে এই পিএলআই স্কিম আর মেক ইন ইন্ডিয়া স্কিম প্রমোট করেছি, আমরা বাইরের দেশ থেকে বড় বড় ম্যানুফ্যাকচারিং ব্যবসাদারদের তাদের আমরা অ্যাট্রাক্ট করতে পেরেছি, তাদের
আমরা নিজের দেশে আনতে পেরেছি, সেটাতেই আমরা কিন্তু আস্তে আস্তে আত্মনির্ভর হচ্ছি। উদাহরণ যদি দেখো, শাওমির যদি কথা বলি, শাওমি, ওপো, ঠিক আছে, এই মোবাইল ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে শাওমি, ওপো বলো, ভিভো বলো, এগুলো কিন্তু কোথাও না কোথাও নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে এনেছে এবং লার্জ স্কেলে ম্যানুফ্যাকচারিং করছে। তো ইন্ডিয়া যেটা এখন করতে চায়, শুধুই এই টেলিকম সেক্টর বা যদি বলি এই মোবাইল ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে এগিয়ে যেতে চায় না। ইন্ডিয়া এখন গ্রো করতে চায় কেমিক্যাল সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে, অটোমোবাইল কম্পোনেন্ট দিক দিয়ে, সব দিক দিয়ে ইন্ডিয়া এখন এগিয়ে যেতে চায়। ইন্ডিয়া এখন কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকতে চায় না। আমরা যদি ছোট্ট দেখি, এই কিছু বছরে 3-4 বছরের স্প্যানের মধ্যে দেখি ইন্ডিয়া কিন্তু ডিফেন্স সেক্টরের ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে খুব এগিয়ে গেছে। HAL দেখো কত কি ম্যানুফ্যাকচার করছে। আমরা তেজাস ম্যানুফ্যাকচার করে সেটাকে এক্সপোর্টও করেছি, বাইরের দেশেও পাঠিয়েছি, ঠিক আছে। ড্রোন ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে আমি বলবো ইন্ডিয়া এখনো 60% গ্রো করে গেছে। ড্রোন ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে ইন্ডিয়া এখনো এই 4-5 বছরের মধ্যে 60% এগিয়ে গেছে, কিন্তু আরো এগোতে হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টর বলতে পারি, কিন্তু ফার্মা ইনগ্রেডিয়েন্টস যদি বলি, ফার্মা ইনগ্রেডিয়েন্টস, কিছু কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো ওষুধ তৈরি করতে আমাদের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু পুরোপুরি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করতে পারছি না। যদিও আমি বলি ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল সেক্টর দিক দিয়ে অনেক এগিয়ে আছে। কোভিডের আগেও এখানে কিন্তু ফার্মা সেক্টরে ম্যানুফ্যাকচারিং এর কাজ খুবই ভালো হতো, কিন্তু এখন যেটা করতে হবে, ইন্ডিয়াকে পুরোপুরি আত্মনির্ভর হতে হবে। আর এই PLI স্কিম, বারবার বলছি, PLI স্কিম আর মেক ইন ইন্ডিয়া স্কিম একটা বড় ইনিশিয়েটিভ ইন্ডিয়াকে পুরোপুরি আত্মনির্ভর করতে। ইন্ডিয়াকে সেইভাবে গ্রো করতে গেলে, ইন্ডিয়া যদি পুরোপুরি ইন্ডিয়াকে আমি বলছি ম্যানুফ্যাকচারিং হাব যদি না করতে পারলে, আমাদের যেটা চেষ্টা থাকবে ইন্ডিয়াকে গ্লোবাল সাপ্লাই চেইনে আনা। গ্লোবাল সাপ্লাই চেইন কি? গ্লোবাল সাপ্লাই চেইন হলো, ধরো উদাহরণ দিয়ে বলছি, থাইল্যান্ডে কিন্তু ভালো রাবার পাওয়া যায়, ঠিক আছে, থাইল্যান্ডে ধরো ভালো রাবার পাওয়া যায়। ধরো ইন্ডিয়া কি করলো, থাইল্যান্ড থেকে রাবার ইম্পোর্ট করে আনলো, র মেটেরিয়াল আনলো, সেই রাবার ইউজ করে তারা জুতো পুরোপুরি ম্যানুফ্যাকচার করলো। ম্যানুফ্যাকচার করার পর তারা মার্কেটিংটা ভালো করার জন্য তারা ইউএসএ কে দিয়ে দিল সেই জুতোগুলো, ইউএসএ মার্কেটিং করলো। তো এই যে চেন, এই যে থাইল্যান্ড থেকে র মেটেরিয়াল আনছি, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে, সেটাকে মার্কেটিং করাতে আমি ইউএসএ পাঠিয়ে দিচ্ছি, এইভাবেও যদি করে তাহলে ইন্ডিয়া কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইনে ওয়ার্ল্ড ওয়াইড উঠে আসতে পারে। আর যেহেতু গ্লোবাল সাপ্লাই চেইনে যদি ইন্ডিয়া যদি গ্লোবাল সাপ্লাই চেইনে পুরোপুরি নিজেকে লিঙ্ক করে নিতে পারে, অটোমেটিক্যালি ইন্ডিয়া কিন্তু ম্যানুফ্যাকচারিং হাবে তৈরি করে নিতে পারে, ঠিক আছে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যখন তুমি শো করছো, when you are capable of manufacturing anything, এটাই বলছি, ম্যানুফ্যাকচার ওয়ার্ল্ডকে আমরা শো করছি কি হ্যাঁ আমরা ম্যানুফ্যাকচার করছি নিজে। সেখানে রাবার যদিও আমি থাইল্যান্ডে ভালো পাওয়া যায়, সেখান থেকে র মেটেরিয়াল না, কিন্তু জুতো ম্যানুফ্যাকচারিং আমি এখানে করছি, তারপরে আমি সেটা ইউএসএ কে মার্কেটিং এর জন্য ছেড়ে দিচ্ছি। যেটা কি হতো, এই জিনিসটাই অ্যাপল কিন্তু ভালো করে শোনো, যেটা বলে চাইছি, অ্যাপল কিন্তু ইউএসএ কোম্পানি, কিন্তু অ্যাপলের যে ফোন যে ম্যানুফ্যাকচার হয় পুরোপুরি চায়নাতে ম্যানুফ্যাকচার হতো, ঠিক আছে। কেন? বারবার এটা কেন চায়নাতে চিপ লেবার। ইউএসএ কানাডা রাশিয়া, এখানে কিন্তু চিপ লেবার, চিপ স্কিল ওয়ার্কম্যান পাওয়া যায় না। কিন্তু
ইন্ডিয়া, চায়না, এখানে কিন্তু চিপ স্কিল লেবার, খুব কম খরচে স্কিল লেবার আমরা পেতে পারি। এইবার ইন্ডিয়ার অ্যাডভান্টেজ হলো ইউথ পপুলেশন। ইন্ডিয়ার একটা খুবই ভালো অ্যাডভান্টেজ, সেটা হলো ইউথ পপুলেশন অনেক বেশি। কিন্তু এই ইউথ পপুলেশনকে আমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এখান থেকে একটা কথা উঠে এলো, যদি আমি আগে যেই সরকারি কেন ছিল, কংগ্রেস ছিল, বিভিন্ন রকম সরকার কিন্তু রুল করে গেছে, কিন্তু একটা প্রবলেম কিন্তু সবাই সলভ করতে পারেনি, সেটা হলো আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট কিভাবে সলভ করতে পারবো? ম্যানুফ্যাকচারিং হাব যত ইন্ডিয়াতে হবে, যত ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হাব হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করবে, আনএমপ্লয়মেন্ট কিন্তু আস্তে 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 কম হতে থাকবে। ইন্ডাস্ট্রি, একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, ফ্রেঞ্চ রেভলিউশনও দেখেছিলাম, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপ কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর গ্রো করেছিল। ইন্ডাস্ট্রি যখন ফ্লারিশ করা আরম্ভ হলো, কোন দেশে ইন্ডাস্ট্রি হলো মেইন ব্যাকবোন। কেন? ইন্ডাস্ট্রি কোন জিনিস ম্যানুফ্যাকচারিং করছে, যেখানে ম্যানুফ্যাকচারিং এর কাজ হচ্ছে, সেখানে কিন্তু লোকেরা অটোমেটিক আমার প্রয়োজন কাজের জন্য, কাজের সাথে যুক্ত হওয়া মানে কাজের সাথে তারা কোথাও না কোথাও এমপ্লয়েড হচ্ছে। তো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় প্রবলেম, এটা আমাদেরকে দূর করতে হবে। কিন্তু ইন্ডিয়াতে যেটা বেসিক ধারণা আমাদের যেটা আছে, সেটা হলো সরকারি সেক্টরের দিকে সব ফোকাস, সবাই সরকারি চাকরি পেতে চায়। তো গভর্নমেন্টকে মেনলি এটা ফোকাস, কেন সরকারি চাকরি পেতে চায়? কেন? তারা সেখানে নিজেকে সিকিউর মনে করবে, স্যালারি, একটা ভালো স্যালারি, আর তার সাথে সাথে সিকিউর। তাহলে মানে সরকারকে প্রাইভেট সেক্টরে ফোকাস দিতে হবে, সেটা হলো প্রাইভেট সেক্টর যেন সিকিউর হতে পারুক প্রপারলি। ঠিক আছে, প্রাইভেট সেক্টর শুধু ম্যানুফ্যাকচারিং করছে না, প্রাইভেট সেক্টরকে দেখতে হবে সেখানে স্যালারি ভালো দিচ্ছে, তার সাথে সাথে সিকিউরিটি প্রোভাইড করা। ঠিক আছে, তো আর তার সাথে কি আমাদের শুধু এটা বলে গেলে হবে না, আনএমপ্লয়মেন্ট, আমাদেরকে নিজেও স্কিল তৈরি করতে হবে, সেই স্কিল অ্যাডাপ্ট করতে হবে। আমি যদি একটা টেকনিক্যাল কাজে যদি যত ভালো স্কিলফুল হব, আমি সেই কাজটা অত ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, এই স্কিলস গুলো আমাকে শিখতে হবে। কেন একটা কথা বলছি, আমরা ইন্ডিয়াতে ধরো ইঞ্জিনিয়ারিং করছি, আমরা ধরো ইঞ্জিনিয়ার, আমরা স্কিল, আমাদের কম্পিটিশন কিন্তু ওই কেরালাতে বসে একটা ছেলে না, একটা দিল্লিতে বসে একটা ছেলে না, বা একটা চেন্নাইতে বসে একটা ছেলে নয়, আমাদের কম্পিটিশন হবে চায়না মতন একটা ছেলে যে ওখানকার ইঞ্জিনিয়ার, আমাদের কম্পিটিশন হবে শ্রীলঙ্কাতে বসে একজন ইঞ্জিনিয়ারের সাথে, আমাদের কম্পিটিশন হবে পাকিস্তানে বসে একটা ইঞ্জিনিয়ারের সাথে, আমাদের কম্পিটিশন হবে ইন্দোনেশিয়াতে, সিঙ্গাপুরে একটা বসে একটা ইঞ্জিনিয়ারের সাথে। কেন? কেন কি এই সবকটা দেশে কিন্তু চিপ স্কিলফুল ইঞ্জিনিয়ার, স্কিলফুল ওয়ার্কার, স্কিলফুল লেবার পাওয়া যায়, সস্তা লেবার, সস্তা কাজ করার লোক। তো আমাদের কম্পিটিশন এদের সাথে। আর একটা ফ্যাক্ট যদি কথা বলি, স্কিলের কথা বলি, ইন্ডিয়া কখনোই স্কিলের পিছনে নেই। ঠিক আছে, ইন্ডিয়া স্কিলের দিক দিয়ে কখনোই পিছনে নেই। ইন্ডিয়া খুব ট্যালেন্ট এতদিনে খুব গ্রো করেছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ যত বড় বড় টপ লেভেলে কোম্পানি দেখো, সেখানে সিইও কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ানস। তো সরকারকে যেটা দেখতে হবে সেটা হলো প্রাইভেট সেক্টরটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিতে হবে, সেখানে তাদেরকে জব সিকিউর করতে হবে। এই জিনিসগুলো দেখলে আস্তে আস্তে দেখবে এই প্রবলেমগুলো দূর হতে থাকবে। আর ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং হাব হোক, সেটা আমরা সবাই চাই। ইনোভেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট,
এই আর&ডি ছোট্ট করে যদি কথাটা বলি, কোন ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য বা কোন দেশে রিসার্চ আর ডেভেলপমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন কি এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কোন দেশের ইকোনমিকে ইমপ্যাক্ট করে। তো আমি এত কিছু ভালো ভালো জিনিস বললাম, আমাদের সরকার এই স্কিম করছে, এটা ভাববে নাকি কি হ্যাঁ আমি সরকারের সব ভালো ভালো জিনিস বলে গেলাম বা আমি কাউ ফেভার না, আমি একটা নিজস্ব মতামত রাখছি, কাউকে ফেভার বা কাউকে উপরে তুলে দিচ্ছি না। আমি যেটা বলতে চাইছি এই জিনিসগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারলে পরে আমাদের দেশ সেইভাবে গ্রো করতে পারবে। তো আজ একটা ভীষণ দুঃখের সাথে একটা কথা বলছি, যেইভাবে ইউএসএ বলো কি রাশিয়া বলো কি অন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে রিসার্চ আর ডেভেলপমেন্টের কাজ চলছে, সেই দিক দিয়ে ইন্ডিয়া কিন্তু অনেক পিছিয়ে আছে। আমি জাপান, ইউএসএ, রাশিয়ার কথা তো বাদ দিলাম, ব্রিক্স নেশন গুলো যদি কথা বলি, ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, চায়না, এই দেশগুলোতে যেভাবে রিসার্চ ডেভেলপমেন্ট আর ইনোভেশনের উপরে কাজ হচ্ছে সেইভাবে ইন্ডিয়াতে আমাদের হচ্ছে না। এবং যেটা বলা হয় এই দেশের এই যে ডেভেলপড নেশন গুলোতে, ঠিক আছে, এখানে মোটামুটি 1.4 থেকে 2% অফ যে টোটাল ইকোনমি থেকে 1.4 থেকে 2% ইকোনমি থেকে এই যে টাকা পুরো ফান্ডিং করা হয় শুধু ইনোভেশন, রিসার্চ আর ডেভেলপমেন্টের জন্য। আর আমাদের ভারতে শুধু এই কম্পেয়ারে যদি দেখি 0.7% ইনভেস্ট করা হয় রিসার্চ, ডেভেলপমেন্ট, ইনোভেশনের উপরে। কেন কি আমি আবার বারবার একটা কথা বলছি, ওই আত্মনির্ভর, যদি মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর, নিজের উপরে নির্ভর হতে গেলে আমাদের দেশে কিন্তু প্রচুর রিসার্চ ইনোভেশন করা দরকার আছে। আমাদের কিন্তু এইভাবে হতে হবে কি আমরা জব সিকার না, আমাদের জব গিভার হতে হবে। আমরা কোথাও না কোথাও নিজের বিজনেস গ্রো করতে পারবো। রিসার্চ ইনোভেশন যদি না থাকে তাহলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে আমরা কিন্তু টিকতে পারবো না। তো এই আর&ডি জিনিসটা, রিসার্চ ডেভেলপমেন্ট আর ইনোভেশন, সরকারকে এটা এই দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে, আর&ডি আর ইনোভেশনের উপরে। তো আমাদের এই এত কিছু আলোচনার মধ্যে যেটা এসে গেল সেটা হলো ইন্ডিয়াকে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল সেক্টর ম্যানুফ্যাকচারিং এ কিন্তু গ্রো করতে হবে। ইন্ডিয়া যেইভাবে স্পেস সেক্টরে গ্রো করেছে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। যেভাবে চন্দ্রয়ান 2 সাকসেসফুলি লঞ্চ করতে পেরেছে, আর ইসরো যেভাবে রিসার্চ আর ইনোভেশন কাজ করেছে বা আরো অনেক কিছু নতুন জিনিস আনতে চলেছে, আমরা স্পেস সেক্টরে গ্রো করেছি। কিন্তু আমাদের আরো যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে, আরো গ্রো করতে হবে। কেন কি আমাদের সাথে সাথে রাশিয়া আর ইউএসএ স্পেসের দিক দিয়ে কোথাও না কোথাও তারাও অনেক কিছু এগিয়ে চলেছে। তো আমি এটা বলতে চাইছি স্পেস, ড্রোন, স্পেস সেক্টর বলো, ড্রোন সেক্টর বলো, ডিফেন্স সেক্টরে ম্যানুফ্যাকচারিং যদি বলি, এই দিকে কিন্তু ইন্ডিয়া গ্রো করেছে। কিন্তু পিওর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর যদি কথা বলি, কেমিক্যাল সেক্টরে ফার্মা ইনগ্রেডিয়েন্টস, যেটা বলছি ফার্মা ইনগ্রেডিয়েন্টস, কেমিক্যালস ম্যানুফ্যাকচারের কথা বলি, এখানে আমাদের আস্তে আস্তে জিনিসগুলো আমাদের গ্রো করতে হবে। এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। আর এবং পিএলআই স্কিম আর মেক ইন ইন্ডিয়া স্কিম গুলো
যে এনেছে সরকার পার্টিকুলারলি এই জিনিসগুলো ভেবেই এনেছে। আমরা যে গ্রো করব, আমরা বলছি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবো, সেটা কিন্তু সেই পথটা কিন্তু অতটা ইজি হবে না। আমরা এখন হয়তো পজিটিভ সব ভাবছি, কিন্তু কি কি জিনিস হয়ে আমাদের প্রবলেম আসতে পারে এই পিএলআই স্কিমটা, পিএলআই স্কিমটা আনতে গিয়ে আমাদের সরকারকে বা আমাদের কি কি প্রবলেম আসতে পারে সেটা আমরা দেখি। প্রথম পয়েন্ট যেটা হলো আমি বলবো সেটা হলো কারাপশন। পিএলআই স্কিম যখন এক টেবিল থেকে অন্য টেবিল যে ফর্মগুলো যখন ঘোরাঘুরি করবে, কিন্তু আমরা জানি আমাদের লোয়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে যে এই প্রবলেমগুলো আসে, কারাপশন একটা বড় পার্ট প্লে করতে পারে, যেটা আমাদের এই জিনিসটাকে এই মেক ইন ইন্ডিয়া স্কিম বা এত কিছু ভাবছি ম্যানুফ্যাকচারিং হাব আনতে গিয়ে এই প্রবলেমটা আমাদের আসতে পারে। আর এছাড়া কি আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই পিএলআই স্কিমটা কিন্তু খুব ইজি ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্টেশন আমাদের ইম্পর্টেন্ট। ওয়ান অফিস সিঙ্গেল উইন্ডো, ওয়ান অফিসে কিন্তু এই কাজটা যদি হয়ে যায়, পিএলআই এর কাজটা, কেন কি দেখো আমাদের দেশে কিন্তু প্রজেক্ট হচ্ছে বিভিন্ন রকম, কিন্তু প্রজেক্টে প্রচুর টাইম লেগে যাচ্ছে। এইটা আমাদের কিন্তু একটা ব্যাকড্রপ, কোথাও না কোথাও ফান্ডিং এর প্রবলেম হচ্ছে, ফান্ডিং সঠিক সময় আসতে পারছে না। তো আমাদের এই জিনিসগুলো যেটা দেখতে হবে, পিএলআই স্কিমটা যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হোক, আর লোয়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু সেখানে কারাপশনের প্রবলেমের জন্য বাধা হয়ে না দাঁড়ায়। তো এই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আলোচনা করলাম, এগুলো যদি সরকার সঠিকভাবে মেইনটেইন করতে পারে, তাহলে কিন্তু আমাদের যেটা টার্গেট, যেটা ফ্রম 4 ট্রিলিয়ন টু 10 ট্রিলিয়ন ডলার ইকোনমি 2030, সেটা কিন্তু আমরা ইজিলি অ্যাচিভ করতে পারি। এবং ওই মেক ইন ইন্ডিয়া, সেটা হলো আমরা কিন্তু শুধু ইম্পোর্টের উপরে ডিপেন্ড থাকবো না, আমরা এক্সপোর্ট আরম্ভ করব। সেই এক্সপোর্ট কখন করতে পারবো? যদি আমরা পুরোপুরি ম্যানুফ্যাকচারিং করা আরম্ভ করব। তো আজকে এই কেস স্টাডিটা আশা করি তোমাদের ভালো লাগলো। তো এই কেস স্টাডিটার মধ্যে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো পুরোপুরি প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিম আর মেক ইন ইন্ডিয়া স্কিম নিয়ে আলোচনা করলাম। আর এই দুটো স্কিম নিয়ে ইন্ডিয়া কিভাবে ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে বা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আজকের ক্লাস তোমাদের খুব ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।